নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। আজকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে যে ধরনের আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী উঠেছে, সারা ভারতবর্ষব্যাপী শুরু হয়েছে, সেই আন্দোলনকেই কিন্তু ছোট চোখে দেখা বা ছোট ছোট ঘটনা বলে মনে করা অত্যন্ত ভুল হবে আমাদের বর্তমান শাসক দলের, সে রাজ্যেই হোক বা কেন্দ্রেই হোক। এই আন্দোলন নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিতে কিন্তু শুধুমাত্র ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত তাই না, সারা ভারতবর্ষের সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত। মনে রাখবেন, এই ক্ষতির ফলে যারা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও তারা কিন্তু পিছন থেকে সকলেই সহযোগিতা করছেন এবং সকলেই এতে এই ছাত্রদের আন্দোলন বিশেষ করে ককরোচ জনতা পার্টি এদের আন্দোলনকে কিন্তু সমর্থন করছে। এমনকি আমি দেখেছি হলিউডের অনেক স্বনামধন্য যারা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছেন তারাও বেরিয়ে এসেছেন এবং তারাও সমালোচনা করতে শুরু করেছেন। তার মানে সিভিল সোসাইটি কিন্তু এগিয়ে আসছে। আপনারা হয়তো সমালোচনা করছেন যে যারা নিট পরীক্ষার সাথে কোনোভাবেই যুক্ত নয় তারা কিভাবে এর সাথে এই আন্দোলনে যুক্ত হতে পারে। আপনি চিন্তা করুন তো, যখন আমাদের এখানে অভয়া কেলেঙ্কারি হলো তখন 14ই আগস্ট রাত্রিবেলা কীভাবে সারা ভারতবর্ষের এবং 15ই আগস্টে কীভাবে সমস্ত লোক, আপামর জনসাধারণ সরকারের বিরুদ্ধে এগিয়ে এসেছিল। কেন? সেইখানে কিন্তু ছাত্র ছিল না, সেখানে কিন্তু কেবলমাত্র ডাক্তারি পড়ুয়ারা ছিল না, সেখানে শুধু এই আন্দোলন কিন্তু পশ্চিমবাংলায় সীমাবদ্ধ ছিল না, সারা ভারতবর্ষ তথা সাধারণত বিশ্বে ছড়িয়ে পড়েছিল আন্দোলনের ঢেউ। কেন? কারণ এই ঘৃণ্য কাজকে সরকারের সমর্থনকে সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। সরকার তখন এই অপরাধীদের খুঁজে বের করে সাজা দিতে ব্যর্থ হয়েছিল। এমন একজনকে খুঁজে বের করেছে যেটা ধোপে টেকে না। সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে যে এটা কখনো সম্ভবই নয়। একটা রোগা একটা ছেলের পক্ষে একাকী ওইখানটা একজন ডাক্তারি ছাত্রীকে তাকে ওরকমভাবে অত্যাচার করে এবং তারপরে তাকে ধর্ষণ করে মেরে ফেলে, এটা সম্ভবই না। এবং সেখান থেকে নাকি কতটা পরিমাণ বীর্য পাওয়া গেছিল, তো এটা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। হোয়ারাজ আমাদের ইন্টেলিজেন্স, শোনা যায় ভারতবর্ষের ইন্টেলিজেন্স নাকি পৃথিবীর প্রথম বা দ্বিতীয় জায়গায় রয়েছে। তাহলে তারা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের অসমর্থন এবং অসহযোগিতার ফলে বা দমন পীড়নের ফলে তারা কিন্তু তাদের সেই গরিমা হারাতে চলেছে বা হারিয়ে ফেলেছে। তাহলে ভারতবর্ষে যে নিট কেলেঙ্কারি হলো, সেই নিট কেলেঙ্কারি তো নতুন নয়। নিট কেলেঙ্কারি কিন্তু 2024 সালেও হয়েছে এবং 2026 সালেও হয়েছে। দুর্ভাগ্যবশত ধর্মেন্দ্র প্রধান আমাদের এডুকেশন মিনিস্টার, ইনি MA পাস, ইনি উড়িষ্যা থেকে এসছেন, উড়িষ্যার MP। আগেও উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আমি বলি সবসময় যে যদি কেউ মন্ত্রী হতে চায় তাহলে তাকে মিনিমাম এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী, কেন্দ্রের যে সারা ভারতবর্ষের বিজ্ঞানী, সারা ভারতবর্ষের ভাইস চ্যান্সেলর, সারা ভারতবর্ষের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রধান, সে কিনা PhD নেই তার, তাহলে তিনি যদি না হবেন তাহলে কি করে তিনি সামলাবেন, কি করে তিনি বুঝতে পারবেন তিনি কি অনেস্ট, তার কি ইন্টারভিউ হয়েছে, তার কি পরীক্ষা হয়েছে, তার কি পয়েন্ট ধরে ক্রাইটেরিয়া দেখা হয়েছে যে হ্যাঁ তোমার API স্কোর এত, এটা কি দেখা হয়েছে? দেখা হয়নি। তাহলে সে কিভাবে হলো? এটা প্রমাণ করে ভারতবর্ষের গণতন্ত্রের দুর্বলতা। ভারতবর্ষের গণতন্ত্রে আপনি যদি BA পাস হন তাতেও চলবে, আপনি যদি MA পাস হন তাতেও চলবে, আপনি যদি পড়াশোনা নাও জানেন তাতেও আপনি MLA MP হয়ে মন্ত্রীও হতে পারেন। বাবারে বাবা, কি মজা! হোয়ারাজ আপনি যদি একটি হাই স্কুলের বা স্কুলের কেরানি হতে চান তাতেও আপনার মাধ্যমিক 12 ক্লাস দরকার। এবং আপনি যদি শুধু পিওন হতে চান, যেখানে ঘন্টা বাজাবেন স্কুলে বা জল দেবেন আপনি বা ঝাড়ু লাগাবেন, এই সমস্ত কাজেও যদি আপনি নিযুক্ত হতে চান তাহলেও আপনাকে মিনিমাম 8 পাসের সার্টিফিকেট লাগবে। হোয়ারাজ রাজনৈতিক নেতাদের ওইসব মাপ, তাদের জন্য এইসব কিছু দরকার নেই। কেন? তারা বিশেষ শ্রেণীভুক্ত মানুষ। হোয়ারাজ তা 2 দিন আগেকার একটি সাধারণ ছেলে বা একটি সাধারণ মেয়ে, তিনি হঠাৎ করে রাজনীতিতে অংশগ্রহণ করলেন, 2-4 বছর
দাদাগিরি করলেন বা কোনো খারাপ কাজ ভালো কাজ যাই হোক করলেন, নেতাদের কাছাকাছি আসলেন বা পয়সা দিলেন, নেতা হয়ে গেলেন, তার এমএলএ বা এমপি হয়ে গেলেন বা মন্ত্রী হয়ে গেলেন, আরও যদি জোর থাকে, তাহলে এইরকম করে নির্বাচিত হতো। ন্যাচারালি যারা এইভাবে নেতা মন্ত্রী হবে তাদের রিলায়েবিলিটি থাকবে না, থাকার কথা না, তাদের এথিক্স সেন্স থাকার কথা না, তারা মোরাল হওয়াও কথা না, এবং তাদের রেসপন্সিবিলিটি জনগণের কাছে বা তাদের অ্যাকসেপ্টেবিলিটি জনগণের কাছে কিন্তু নেই। সেই জন্যেই বলে রাজনৈতিক নেতাদের যেমন করে মানুষ মানে শ্রদ্ধার চোখে দেখে না, উল্টো দিকে তেমনি বিদ্বান লোকেদের কিন্তু শ্রদ্ধার চোখে দেখে। সর্বত্র বিদ্বান, সর্বত্র স্বদেশে পূজ্যতে রাজা। তো এমএলএ এমপিরা যদি রাজা হয় তাহলে স্বদেশে পূজ্যতে, কিন্তু বিদ্বান কোথায়? সর্বত্র পূজ্যতে। এই বিদ্বানদের কিন্তু রাজনৈতিক নেতারা সর্বদা অবহেলা করে আসে। কিছু শ্রেণীর যারা তাদের দলের হয়ে কথা বলে, সে সিপিএমের সময়ই হোক, কংগ্রেসের সময়ই হোক বা বিজেপির সময়ই হোক, যারা তাদের দলের হয়ে কথা বলবে, যারা তাদের দলের হয়ে কাজ করবে, গলা ফাটাবে, সত্য মিথ্যা বলবে, তারাই কেবলমাত্র প্রতিষ্ঠা পাবে। আদারওয়াইজ অপর যেন গুণীজন থাকে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে না, তাদেরকে ব্যাকডোরে রেখে দেবে, তা আস্তে আস্তে তারা এরকম তারা মরে যাবে এবং তাদের কোনো রকম কোনো স্বীকৃতিও পাবে না তারা। কি অদ্ভুত ব্যাপার আমাদের পলিটিক্যাল সিস্টেম, অদ্ভুত ব্যাপার। সেই জন্যেই আপনাদের এরকম উত্তাপ সহ্য করতে হয়, সেই জন্যেই আপনাদের এরকম আন্দোলনের মুখোমুখি হতে হয়। নেক্সট আমি বলবো যে ভারতবর্ষের যে আন্দোলনটার সূত্রপাত হয়েছিল, সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কিন্তু এই ককরোচ পার্টি, ককরোচ কী নাম দিয়েছে ওরা, ককরোচ জনতা পার্টি, এরা সাধারণ সেই দিনকে এসছে, তাদের কোনো গুরুত্বই ছিল না। সেই দলটা কি করে একটা ইস্যুকে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এত জনগণকে একত্রিত করলো, এটা বুঝতে হবে। একইভাবে আমি তো বলছি কেন্দ্র সরকারে যারা বা রাজ্য সরকারে যারা রয়েছেন, তারা তাদের ক্যাডারদেরকে যোগ করে বা তাদের সোশ্যাল মিডিয়া ইউজ করে চেষ্টা করুন তো এরকম একটা কাউন্টার প্রতিবাদ করতে পারবেন না। কেন? এইটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বুঝতে পারে না রাজনৈতিক নেতানেত্রীরা। সেই জন্যেই আমি সর্বদা বলি যে রাজনৈতিক নেতানেত্রীরা যারা এমএলএ হয়েছেন, যারা এমপি হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, তাদেরকে একজন পলিটিক্যালি অ্যাওয়ার, পলিটিক্যালি বিজ্ঞ, পলিটিক্যালি কনসাস, পলিটিক্যালি এডুকেটেড এবং যারা রাজনীতি সম্পর্কে বোঝেন, যাদের অনেক লেখা আছে, যাদের অনেক গবেষণা আছে, তাদেরকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেন। তাহলে কি হবে? তারা আগের থেকে, অন্য সময় কাজ নেই, কিন্তু তারা পরামর্শ দিতে পারবে আপনাকে। আপনি মনে করছেন যে আইএএস আইপিএসরা বা অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রীরা আপনাকে পরামর্শ দেবে না। কারণ তারা যদি জানে যে বাবুমশাই যদি কুপিত হন বা রেগে যান, তাহলে আমার পদটা থাকবে না, আমার মন্ত্রিত্ব থাকবে না, যে ও বড় বড় কথা বলছে, ও বুঝে আমার উপরে উঠতে চায়। হায় রে, এই রকম নিম্নমানের রাজনীতিবিদদের নিম্নমানের চিন্তার প্রতিফলন আজকের এই আন্দোলন। এই আন্দোলন কিন্তু ক্রমাগত বাড়বে যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদচ্যুত হচ্ছে বা তাকে রিমুভ করা হচ্ছে। এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীও অটল রয়েছেন। আমি অন্য সমস্ত কিছু মানব, শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের যে দাবি বা ককরোচ জনতা পার্টি এবং সাধারণ জনগণের যে দাবি, সেই দাবিকে আমরা মানব না। আমরা রাহুল গান্ধীকে টেনে হিচড়ে তুলব, আমরা প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করব। আরে একজন দুজনকে গ্রেপ্তার করলে আন্দোলন থামে না। রাজনৈতিক নেতৃবৃন্দ মনে রাখুন, কখনোই থামে না, বরং সেই আন্দোলন আরও বাড়ে। আপনি যদি একজন নেতৃত্বকে, একটা দলের বা আপনার বিরোধী দলনেতা পার্লামেন্টের, তাকে যদি আপনি চ্যাংদোলা করে তুলে আপনি ভ্যানে তোলেন, তাহলে তার দলের সমর্থকরা রয়েছে তো সারা ভারতবর্ষে, সেই দলের সমর্থকরা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না বা আপনার প্রশংসা করবে না। ডেফিনেটলি তারা চাইবে এই আন্দোলনটাকে আরও বাড়াতে। তো ন্যাচারালি তাই হচ্ছে। এমনিভাবে আপনাদের ইন্টেলিজেন্সও ফেল করেছে। ইন্টেলিজেন্স যদি ভালো থাকতো বা স্ট্রং থাকতো, তাহলে আপনাকে আগে থেকে পরামর্শ দিত যে এরকম একটা বড় আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি কিন্তু এই আন্দোলনকে মোকাবিলা করার জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারতেন। সেটা আপনি নিতে পারেননি, কারণ আপনার সেই ইন্টেলিজেন্স নেই। তার মানে এইটা সরকারের এক ধরনের ব্যর্থতা বলা যাবে। এবার দেখুন নিট পরীক্ষার ফল দ্বিতীয়বার বেরোলো এবং নিট পরীক্ষার কোশ্চেন লিকের কারণে কিন্তু আমাদের ছাত্ররা আত্মহত্যা করেছে। এই ছাত্রদের আত্মহত্যার দাম কি আপনি দিতে পারবেন? এরা ভারতবর্ষের ডাক্তার হতো বা ইঞ্জিনিয়ার হতো। এই ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা ভারতবর্ষে যদি হতো, তাহলে আপনার সুনাম হতো, কারণ আমাদের মাথা পিছু ডাক্তারের সংখ্যা এখনও কম।
মাথাপিছু ডাক্তারের সংখ্যা বাড়ত। এখানে আমি দেখলাম কাগজে যে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেছে যে ডাক্তারিতে আরও 600 পদ বা 600 সিট বাড়ানো হোক। তাহলে দেখুন তো, একদিকে যেমন বলছে যে ডাক্তারির সিট বাড়ানো দরকার, অপরদিকে আপনি ডাক্তারদের উপর, হবু ডাক্তারদের উপরে, হবু ইঞ্জিনিয়ারদের উপরে অত্যাচার করছেন। পুলিশ লাঠি চালাচ্ছে, আপনাদের নির্দেশেই চালাচ্ছে, হোম ডিপার্টমেন্টের নির্দেশে। কিন্তু দেখুন এইটার ফলে কী হচ্ছে, সাধারণ জনগণের মনে, আপনি অন্যায় করলেও, আপনি অন্যায় যদি নাও করে থাকেন, তবুও যদি যারা আন্দোলন করছে তাদের উপরে যদি আপনি লাঠি তোলেন বা আপনি যদি কেস দেন, তাহলে আপাতত হয়তো আপনি ভাবলেন যে আন্দোলন স্থগিত হলো, কিন্তু তা নয়। আন্দোলন স্থগিত হয় না, আন্দোলন স্তীমিত হয় না, বরং ধীরে 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 তা আরও বাড়তে থাকে, আরও সংগঠিত হতে থাকে। আপনারা দেখুন না বাংলাদেশে কী ঘটনা ঘটলো। প্রথমে কয়েকজন মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, তারপরে এক এক করে বিভিন্ন জায়গা থেকে পিলপিল করে গাড়িতে করে, ঘোড়ায় করে, আপনার ভ্যানে করে লোকজন আসছে শেখ হাসিনার বিরুদ্ধে। তেমনিভাবে সিমিলারলি নেপালেও একটি ছেলে যে একটা মিউনিসিপ্যালিটির প্রধান ছিল, সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে গেল প্রধানমন্ত্রী, শুধু আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালনা করে। আর আপনাদের ব্যর্থতা হচ্ছে সঠিকভাবে আন্দোলনটাকে বাড়তে দেওয়া। আপনারা যত রিজিড হবেন, আন্দোলনের গতি এবং তীব্রতা তত বাড়বে। সাবমিসিভ হন। আপনারা ছাত্রদের প্রতি সহানুভূতি জানিয়েছেন, কিন্তু সবাইকে বলুন একসাথে যে সহানুভূতি জানাতে ছাত্রদের সাথে। ছাত্রদের বিরুদ্ধে যে কথা বলবে, সে যেমন ছাত্র হোক, আমার বোকা ছাত্র হোক, পড়াশোনা না জানার কম করা ছাত্র হোক, যেরকম ছাত্রই হোক না কেন, ছাত্র ইজ ছাত্র, মনে রাখবেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রও ছাত্র, আবার একটা ছোট কলেজের বা ছোট স্কুলের ছাত্রও ছাত্র। সমস্ত ছাত্র মিনস এটা কমিউনিটি, কমন জেন্ডার। তো এই ছাত্রকে যদি আপনি ছাত্রদের হাতে গায়ে হাত দেন, সমস্ত কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের মনে দাগ লাগে, তাদের গায়ে আঘাত লাগে। এটা মনে রাখবেন। এইটা আপনারা রাজনৈতিক নেতারা বুঝতে পারেন না, অনেক সময় বুঝতে ব্যর্থ হন, যার ফলে আপনাদের এই রকম অত্যাচার বা এই রকম এজিটেশন সহ্য করতে হয় অনেক। যদি আপনারা এই এজিটেশন সহ্য করতে পারেন, ক্ষমতায় থাকবেন, আদারওয়াইজ 29-এ থাকবেন না। আপনি হাজার বিরোধী দলের লোকেদের নিন না কেন, এটাও একটা কারণ। আপনি মনে করছেন যে আন্দোলনের পিছনে যারা যুক্ত নেই তারা কেন আসছে, জনগণ লক্ষ্য করছে, সারা ভারতবর্ষের জনগণ কিন্তু ওয়াচ করছে যে কিভাবে একটা দলকে ভাঙিয়ে নিচ্ছেন, একাধিক দলকে ভাঙিয়ে নিয়ে শুধু আপনার ডিলিমিটেশন বিল পাস করবেন বলে আপনি এতজন বিরোধী দলের এমপিকে দলে টেনে বা এদিক দিয়ে ওদিক দিয়ে করে আপনারা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। কেন? শুধু একটা বিল পাস করবেন বলে। ডেফিনেটলি আমি ভারতবর্ষের উন্নয়নের পক্ষে, ভারতবর্ষের সিকিউরিটির জন্য, আমি ভারতবর্ষের স্বনির্ভরতার জন্য, বর্ডার সিকিউরিটির জন্য এবং ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি তার জন্য আমি কনসার্ন এবং ভেরি মাচ কনসার্ন। কারণ আমি চাই না কখনো কোনো রকম এস্টাবলিশমেন্ট কাজ হোক বা কখনো কোনো রকমের সরকার বিরোধী বা বিধ্বংসী কাজ হোক। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে তখনই সাধারণ মানুষজন আন্দোলনে নামবে, সাধারণ মানুষজনের অংশগ্রহণ তখনই নিশ্চিত হবে যখন সাধারণ জনগণ আপনাদের উপরে রাগ করে ওই যারা আন্দোলন করছে তাদের সাথে, কারণ তারা তো কোনো স্কোপ পাচ্ছে না, তারা আপনাকে বাইরে পিছন থেকে গালাগালি দিচ্ছে, বাইরে থেকে গালাগালি দিচ্ছে। যখন এরকম প্রকাশ্যে যখন যারা একদল গালাগালি দিচ্ছে বা একটা দল যখন বা একটা শ্রেণী যখন প্রকাশ্যে এসে আপনার বিরোধিতা করছে, তখন তারাও নিজেদের এই আন্দোলনের সামিল হতে চায়। কারণ তারা চায় যে এইভাবে আন্দোলন করে আমরা আমাদের ক্ষোভ, দুঃখ, রাগ ইত্যাদি ব্যক্ত করব। মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের স্কিম, 100-র বেশি স্কিম করেছিলেন। স্কিম করে সাধারণ জনগণকে শ্মশান থেকে শুরু করে বলবো না, আমি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষদের জন্য, ছাত্র, যুবক, মহিলা, পুরুষ, সকলের জন্য বিভিন্ন রকমের স্কিম করে তিনি ভেবেছিলেন যে স্কিম করে সোশ্যাল স্কিম, অর্থাৎ তাদেরকে পয়সা দিয়ে, ভাতা দিয়ে তারা ভেবেছিলেন যে ভোটগুলি তিনি কিনে নেবেন এবং এই কাজটা আজীবন করে যাবেন। দেখলেন কোথায় মুখ থুবড়ে পড়লো? যখন জনগণ রেগে গেল, যখন জনগণ সচেতন হলো, তখন কিন্তু আর কোনোভাবেই না ইলেকশন কমিশন, না কেউ, না কোনো দল, না কেউ কিছু করতে পারবে না। তার মানে জনগণই হচ্ছে
এই গণতন্ত্রের প্রধান স্তম্ভ। জনগণকে রেসপেক্ট করা শিখুন, জনগণকে রেসপেক্ট করুন, দেখবেন জনগণও আপনাকে আপনাদের কাজ ভালো হচ্ছে, কেন্দ্র সরকারের যথেষ্ট ভালো কাজ হচ্ছে, রাজ্যেও যথেষ্ট ভালো কাজ হচ্ছে। কিন্তু ভালো কাজের পিছনে আমি বলবো বুদ্ধিমান, বিচক্ষণ, এডুকেটেড পার্সনকে রাখুন, আদারওয়াইজ কিন্তু আপনারা কখনোই সামলাতে পারবেন, কারণ আপনারা খুব বেশি মেধাযুক্ত কিন্তু না। এখানে স্বপন দাশগুপ্তার কথা আমি বলছি, স্বপন দাশগুপ্ত এখানে পশ্চিমবাংলায় এডুকেশন মিনিস্টার হওয়ার বেস্ট লোক, কেন্দ্রের এডুকেশন মিনিস্টার হওয়ার জন্য বেস্ট লোক, কারণ আপনারাই কেন্দ্রীয় সরকার, আপনারাই কিন্তু এনাকে রাজ্যসভায় নিয়ে এসেছিলেন ওই এডুকেশন ডিপার্টমেন্টে তার বিখ্যাত তার শিক্ষা সংক্রান্ত কার্যাবলীর জন্য, তার আর্টিকেল লেখার জন্য, তার বক্তৃতার জন্যই তাকে কিন্তু আপনারা নিয়ে গেছিলেন রাজ্যসভায়। হোয়ারাজ আপনারাই এখানে পশ্চিমবাংলায় কী করে তাকে শিল্প দপ্তর দিয়ে দিলেন, এটাও গুরুত্বপূর্ণ, শিল্প বলছি, অর্থ দপ্তর দিয়ে দিলেন, এটাও গুরুত্বপূর্ণ দপ্তর। কিন্তু এটা না, তার অ্যাকচুয়াল ইংরেজিতে একটা কথা আছে, রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন। ইনি রাইট ম্যান নয়, তো রাইট ম্যানকে পছন্দ করতে হবে। সিমিলারলি কেন্দ্রের মিস্টার ধর্মেন্দ্র প্রধান রাইট ম্যান নয়, রাইট ম্যান হলেন আমাদের সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে যদি রাখেন তাহলে কি উনি অধ্যাপক, উনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তার মানে ওনার মাস্টার ডিগ্রি আছে, এবং সায়েন্সের ছেলে, মাস্টার ডিগ্রি আছে এবং পিএইচডি আছে। তো ইনি হচ্ছে যথেষ্ট উপযুক্ত লোক এই শিক্ষামন্ত্রী হওয়ার জন্য সারা দেশের। তাহলে আপনারা যোগ্য লোককে পাশে রেখে অযোগ্য লোকদের বা কম যোগ্যতা সম্পন্ন লোকদের বড় বড় পদ দেন। এবং রাজনৈতিক নেতাদের এরকম আছে, শিক্ষিত লোকদের থেকে দূরে থাকা, শিক্ষিত লোকদের কম গুরুত্ব দেওয়া, তাদেরকে এই রকমভাবে মেরে দেওয়া যাতে তারা আর সমাজে মাথা চড়িয়ে না দাঁড়াতে পারে। কেন? কারণ তারা আপনাদের পাশে থাকলে আপনাদের গরিমা বা আপনাদের গ্ল্যামার কম হয়ে যাবে, এইটাই আমার মনে হয় একমাত্র কারণ। এই সমস্ত ছেড়ে দিন, এই সমস্ত ভুলে যান। আপনাদের এই বড় বড় কথার পিছনে যে আপনাদের বোকামি লুকিয়ে আছে সেইটা ভারতবর্ষের জনগণ বুঝে গেছে। তো বেশি চালাকি করা ঠিক না, এবং আমি বলবো যে কখনোই জনগণের সাথে চালাকি করতে যাবেন না। জনগণের সাথে চালাকি করলে জনগণ আপনাদের সাথে এমন চালাকি করবে যেটার কিন্তু অনেক বড় মাসুল দিতে হতে পারে। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।